গদ্য পাঠের সময় এখন। আমরা মহিষকুড়ার উপকথা থেকে অল্প অল্প করে পাঠ করছি। আগের দিন পড়েছিলাম যে কমরুনের খোঁজ নিতে কমরুন বিবির ঘরে গিয়েছিল আশফাক। বাড়িতে মালিক নেই, সে নিজেই মালিকের বিবিদের খোঁজখবর নেওয়া, দেখাশোনা করার দায়িত্ব পালন করছে। কমরুনকে দেখতে পায়নি, বাকি সব বিবিদের সে দেখা পেয়েছে। কমরুনকে দেখতে না পেয়ে আবার সে কমরুনের ঘরে ফিরে আসে এবং মধ্যরাতে কমরুনের ঘরে হাজির হয়। এবং এই মধ্যরাতে কমরুনের কাছে আসার ফলে, যেহেতু কমরুনের সঙ্গে তার একটা ব্যক্তিগত অতীত ইতিহাস রয়েছে, সেই যে ইতিহাসটা অচরিতার্থ করতে না পারা, যে ইতিহাসটা, সেই ইতিহাসটা তাকে আকর্ষিত করে কমরুনের দিকে। কমরুনও যেন কোথাও তাকে আকর্ষণ করে। অথচ এই দুই নরনারী এই গভীর রাত্রে একটি ঘরের মধ্যে এসে হাজির হয়েও পরস্পরের কাছে ধরা দিতে পারল না। দরজার কাছে ফিরে গেল আশফাক। কমরুন এগিয়ে এলো দরজার কাছে। আশফাক দরজার বাইরে দাঁড়িয়ে বলল, দুয়ার দেও কমরুন বিবি। এইখান অব্দি আমরা পড়েছিলাম। কমরুনের ঘরের ডোয়া ঘুরে বাইরে যাওয়ার পথ। সে পথে যেতে যেতে কমরুনের জানলা। চোখ তুলল আশফাক। সে দেখল ইতিমধ্যে কমরুন জানলায় এসে দাঁড়িয়েছে। সে দেখল কমরুনের গালে কি চকচক করছে, তাতে চকচকে নাকফুলটা জল লেগে আরও চকচক করছে। তার মধ্যেও হাসল কমরুন, অসম্ভব রকমের মিষ্টি সেই হাসি। আশফাক দাঁড়িয়ে পড়ল। কমরুন দুহাতে জানলার শিক ধরে দাঁড়িয়েছিল। এখন একটা হাত শিক গলিয়ে লম্বা করে দিয়ে আশফাকের মাথায় রাখল। কিছুক্ষণ কোনো কথা বলা যায় না। আশফাক সরে জানলার গোড়ায় গেল, আর তার ফলে কমরুনের আঙুলগুলো আশফাকের চুলের মধ্যে খেলা করতে পারল। কমরুন এবার হাসল। সেই হাসির মধ্যে বলল, তোক ভুলুয়া ধরেছে আশফাক, ঠিকে। তুই কেন হাকিমক নালিশ জানালু ব্যাপারীর বাদে? তো আচ্ছা, এলা যা। আশফাক রওনা হয়েছিল। কমরুন আবার ডাকল। একেবারে গলা নামিয়ে দারুণ গোপন কথা বলার ভঙ্গিতে বলল, মুন্নাফ। মুন্নাফ? মুন্নাফ, হ্যাঁ মুন্নাফ। তার পাছত কি? শোনেক। তারপর ফিস ফিস করে কমরুন যা বলেছিল তার অর্থ এই হয় যে সে মুন্নাফকে শিখিয়ে দিয়েছে যতদিন কমরুন বাঁচবে সে আশফাককে মিয়া সাহেব বলে ডাকবে। হ্যাঁ, তাই কয়। বলে আশফাক চলে এসেছিল। নিজের শোবার মাচায় বসে তার যে অনুভূতি হলো, কথায় দাঁড় করালে তার অর্থ হয় এ কমরুন সে কমরুন নয়। দেখেছ তো তার পোশাক, তার গহনা, তার সুস্বাস্থ্যে ডাগর হয়ে ওঠা শরীর, তার ঘর, তার বিছানা। তখন সেই তাঁবুর নিচে ছেঁড়া শাড়ি পরা কমরুন, রোগা রোগা 25-26-এর কমরুন এত সুন্দর ছিল না। না না, সুন্দর ছিল বই কি। ছেঁড়া ময়লা কাপড় ফেলে রেখেছে এমন সদ্য স্নাত দুইজনের অনাহার কৃশ কিন্তু নীরব অবয়বে সৌন্দর্য নিশ্চয়ই থাকে। বনের গভীরে সেই তাঁবুর নিচে নতুন সংগ্রহ করা সেই ঘাসের উপরে নিশ্চয়ই তেমন সুন্দর ছিল কমরুনও। কোনো কোনো কথা আছে
উচ্চারণের সময়ে তার যতটা অর্থবোধ হয়, পরে সেটাকে গভীরতর মনে হতে থাকে। মিয়া সাহেবই বলে মুন্নাফ, কিন্তু আজ রাত্রিরে ঠিক ওভাবে বলল কেন? কথাটা কমরুন। ওদিকে দেখো, এখন কমরুনের কথাবার্তা কেমন বিবি সাহেবদের মতোই। এই কথাটাই ভাবলো আশফাক কিছুক্ষণ। বিবি সাহেবদের মতো হয়ে গিয়েছে কমরুন। এও এক রকমের সৌন্দর্য। কিন্তু বনে একদিন হরিণী দেখেছিল তারা। মসৃণ উজ্জ্বল রং আর কি হালকা সুঠাম চেহারা। কমরুনকে যেরকম দেখাতো স্নান করে উঠলে, সেই সব গাছের ছায়ায় ঢাকা অল্প আলোর ঝোড়ার ধারে, এখনো কি তেমনই দেখায়? তো বিবি সাহেবা কমরুনও বলেছিল তাকে ভুলুয়া ধরেছে। এখন কি সে সব ব্যাপারটা ভেবে দেখবে? হঠাৎ মনে হলো ভুলুয়াই ঠিক। আর এই মনে হওয়ার ফলে তার হৃৎপিণ্ড গরম হলো, ধকধক করতে লাগলো। নতুবা কেন সে হঠাৎ মনে করেছিল সে নিজেই একটা মর্দা মোষ হয়ে গিয়েছে? মর্দা মোষের মতো ডাক দিতে দিতে বন বাদার ভেঙে ছুটেছিল সে। ভুলুয়া না হলে কি তেমন হয়? তখন খুব ফুর্তি লাগছিল। রক্তের চাপে হাত পায়ের শিরা ফেটে যাচ্ছিল যেন। মাচায় শুয়ে সে ভাবল, কমরুন বলেছিল তাদের বাউদিয়া দলের কর্তা মোষের মতো ডাকতে পারে। আর তার সেই আর ডাক শুনে অন্য বাথানের মাদি মোষ, বাচ্চা মোষ, এমনকি বুনো মোষের বাচ্চারাও তাদের দলের কাছে আসত। আর কখনো কখনো তাদের গলায় দড়ি পরিয়ে দিয়ে সরে পড়তো তাদের দল। তা দেখো কমরুন, আশফাক মনে মনে বলল যেন, এখনো জাফরুল্লাহর বাথানে গর্ভবতী মোষ আছে। সেরকম একটাকে পেলে ধীরে ধীরে একটা মোষের দল গড়ে তোলা যায় বটে। আর তাহলে সেই মোষের দলকে অবলম্বন করে দুটো মানুষ থেকে ক্রমে এক ঝাঁক বাউদিয়ার এক দলও হয়ে ওঠে। কিন্তু সে কথা তুমি তখন বলনি, বললে 3 সাল বাদে, তখন যখন বুড়ি মোষটা মরল আর আমরা মহিষকুড়ার খামারে, আর বৃষ্টি বাদলে বন ভিজে গিয়েছে, আর জাফরুল্লাহর মধ্যে তুমি তোমার পুরনো দলপতিকে খুঁজে পেয়েছিলে। বোধহয় আমিও ভেবেছিলাম এটাই ঠিক হলো। আশফাকের বাইরের অন্ধকার যেন একই সঙ্গে বিদ্যুৎ চমকানিতে চির খেল। আর সেই চির খাওয়া ফাটল দিয়ে বিবিদের ঝগড়ার কথাগুলো ভেসে উঠল। মেজ বিবির সঙ্গে ছোট বিবির ঝগড়া। ঝগড়াটা ঠিক নয়, ঝগড়ায় সংবাদ ছিল। ছোট বিবি, মেজ বিবি, বড় বিবি, এমনকি মুন্নাফের পর থেকে কমরুন বিবিও পতিত থাকে কেন? আর তা যদি হয়, সত্যই কি মুন্নাফ তার নাম ধরে ডাকে না, আর কমরুন তাকে শিখিয়ে দিয়েছে সম্মান করতে? অদ্ভুত কথা তো, ভারী অদ্ভুত কথা। এছাড়া কোনো কথাই আশফাকের মন তৈরি করতে পারল না। কমরুন কি বুঝেছিল সেই বর্ষায় ক্রমশ তার বিপদ বাড়বে, যে বিপদে তখনকার সেই 1 কুড়িতে না পৌঁছানো আশফাক থই পেত না। বরং বুড়ো হেঁড়ে মাথা, এক বুক দাড়ি জাফরকে ভরসা করা যায়? আর হাড় চালাক জাফরও কি কমরুনের অবস্থা ধরতে পেরেছিল? অদ্ভুত কথা তো। আশফাক অনেক দূর থেকে ভেসে আসা কমরুনের কথা শুনতে পেল। এখন মনে হচ্ছে কথাটা দামি। তখন নিজের মনের দুঃখে দামই দেয়নি সে। কমরুন বলেছিল বোধহয়, এ ভালোই হয়। আশফাকের মনে কথা তৈরি হচ্ছে না, আর কথা তৈরি না হলেও চিন্তাও করা যায় না। ডাকাডাকিতে ঘুম ভাঙল আশফাকের। ধর্মর করে সে উঠে বসল। তার আদৌ ভালো ঘুম হয়নি। একবার তার মনে হয়েছিল হাঁক মারতে মারতে একটা কালো মেঘ এসে দাঁড়িয়েছে দাড়িঘরের সামনে। দাড়িঘরের চাল ছেয়ে এত উঁচু, আর আগুনের মালসার মতো চোখ, আর
তখন সে যেন নতুন এড়ে মোষের মতো ভয়ে ভয়ে এই ঘরের কোণে আশ্রয় নিয়েছিল। সেটা কি স্বপ্ন, না চোখেও দেখেছিল সে? সজাগ হলো আশফাক। এখন দিনের আলোই চারদিকে। এটা সেই বলদের ঘরই। ঘুম ভাঙতে খুব দেরি হয়েছে তার। এমন আলো ফোটার আগেই বলদ ছেড়ে দেওয়ার কথা। তা কমরুন, ভাবল আশফাক, আসল কথা, বাথানে গাবদান মোষ থাকতে পারে, কিন্তু বোন কোথায় আর? চাউটিয়া যা বলে, বড় বিবি যা বলে তা মানাই ভালো। এখন 1 ছটাক জমি নাই, যা কারো না কারো, 1 হাত বন নাই, যা কারো না কারো। বনে যে হারিয়ে যাবে তার উপায় কি? এখন বোঝা যাচ্ছে গাবদান মোষ আর গাবদান কুমোরকে নিয়ে বনে গিয়েও কিছু হতো না। এখানে কুমোর মানে ওই কমরুনকে বোঝাচ্ছে। বলদগুলোকে এক এক করে খুলে দিল আশফাক। বলদের ঘরের দরজা দিয়ে মুখ বার করে শুনল অনেক লোক কথা বলছে, হাঁক ডাক উঠেছে। একজন কে তার নাম ধরে ডাকল, ঠিক যেন জাফরুল্লাহ, তেমন কর্কশ করে কেউ ডাকে তাকে। মাচার উপরে খুঁটিতে হেলান দিয়ে বসে থাকতে থাকতে সকালের দিকে বোধহয় তন্দ্রা এসেছিল তার। এই হাঁক ডাক ডাকাডাকিতেই তার ঘুম ভেঙেছে। অনেক বেলা হয়ে গেল। চাকররা যেমন করে তেমন চোখ ডলতে ডলতে সে বলদ ঘরের দরজার কাছে এলো। কিন্তু জাফরুল্লাহ নয়, মুন্নাফ ডাকছে। তাকে খুঁজছে বোধহয় অন্য চাকরদের মধ্যে। না পেয়ে এদিকে আসছে। বেলা একটু হয়েছে, কিন্তু যতটা আশঙ্কা করেছিল তা নয়। মুন্নাফ বলল, উঠছো আশফাক? উঠলাম। কখন আসলেন তোমরা? আশফাক বিবর্ণ মুখে হাসল। ভোর রাইত। কেন, শহর থাকি রাইত রওনা দিচ্ছিলেন? অন্ধকারের পথ তো। লরি তো আসলাম। তা দেখো নাই, আব্বাজান লরি কিনছে একখান, তারই বাদে শহরত গেইছং। এখন থাকি গরুর গাড়িতে, তামাক পাট যাইব না বন্দরত। লরি তো যাইব, কি ভকং ভকং হরন, আর কত বড় বড় চাকা, দাঁড়াইবারও আসছে। তা মুন্না, শোনো, তোমাকে এক কথা কই আশফাক, বলদ এরে দাও। আব্বাজানের ঘুম ভাঙার আগত বলদ ধরি দূরত যান, আম্মা কয়া দিছে। বলদের পিছনে বেরিয়ে যেতে যেতে পেইন্টি লাঠি হাতে নিল আশফাক, গামছাটা কাঁধে ফেলল। মুন্না দরজার কাছ থেকে কিছু দূরে সরে গিয়েছিল। সেখান থেকে ডেকে বলল, শোনো আশফাক, আর এক কথা কই। আশফাক এগিয়ে গেল। তার বুকের মধ্যে কি একটা ধকধক করছে, উথাল পাথাল করছে। জাফরুল্লাহ এসে গেছে, জাফরুল্লাহ এসে গেছে। নাকি এটা আবার সেই ভুলু আর হাতে পড়ার অবস্থা হতে চলেছে? কেমন যেন জটিল লাগছে নিজের মনকে তার, আর মুন্নাফের সুন্দর মুখটাকে দেখে। আম্মা কইছে, মুন্নাফ বলল, আব্বাজান খাওয়া লওয়া করি সুতি না গেইলে তুমি বাড়ি তো আসবা না। আশফাকের মনে একটা প্রশ্ন দেখা দিল। একটু ইতস্তত করলো সে। কথাটা কিভাবে আরম্ভ করা যায় তা খুঁজতে দেরি হলো। কেন মুন্নাফ, তোমরা মোক আর মিয়া সাহেব না কন? কেন মুন্নাফ, তোমরা মোক আর মিয়া সাহেব না কন? মুন্নাফের মুখে লজ্জার মতো কিছু একটা দেখা দিল। না, আব্বা কয়, চাকর তা কওয়া লাগে না। ঠিক এমন সময় কে যেন ডাকলো, আশফাক। কে যেন কয়, চিনতে কি ভুল হয়? এই বজ্রগর্জনের মতো স্বর, খোলা জানলায় মেহেদি রাঙানো দাড়ির খানিকটা দেখা গেল। আশফাক দাড়ি ঘরের দিকে হাঁটতে শুরু করলো।
দৌড়ে চলার মতো হাত পা নেড়ে বজ্রটা ফাটল না, হাসির মতো লাগলো শুনতে। আকাশের চেহারা ভালো নয় আশফাক। বলদক দূরত না নিশ, হেই বলদ। আকাশের দিকে তাকালো আশফাক। আকাশে কালো মেঘ নেই, দিনের আলো এসে আকাশ ঝকঝক করে তাও নয়। এমন নোংরা আকাশ সে কোনোদিনই দেখেনি। গাড়িঘরের কাছে এসে সে থমকে দাঁড়ালো। বাপ্পু, বলল সে মনে মনে, আর অবাক হয়ে থেমে গেল। চাকর, আধিয়ার, গ্রামের মানুষদের ভিড়ের মধ্যে সে এক প্রকাণ্ড গাড়ি, মানুষের কাঁধ সমান উঁচু উঁচু চাকা, কুচকুচে কালো রং। চিবুকে হাত দিয়ে সে ভাবল, এটাকেই কি তাহলে সে বুনো মর্দা ভেবেছিল রাত্রিতে, নাকি স্বপ্নই ছিল সেটা? আশফাক অবশ্যই জানত না ঘুমের ঘোরে দেখা বস্তু স্বপ্নে অন্য রূপ নিতে পারে, তাই চিন্তার যোগ থাকে। সে বলদের পিছনে যেতে যেতে মন্তব্য করল, বাব্বা, ইয়ার সাউথ কাউ পারে। সে বলতে চায় এই কলের মোষের সঙ্গে কোনো মোষেরই লড়াই জেতার ক্ষমতা হবে না। সে যত দেখল তত অবাক হয়ে গেল। অনেক বেলায় সে খামার মুখো হলো। পথে দেখা হলো সাত্তারের সঙ্গে। সে স্নান করে যাবে বলে খামারে চলেছে। আশফাক জিজ্ঞাসা করল, এত দেরি? সাত্তার বলল, শহর থেকে এই ভোটবাবু পাট্টির লোকরা ফিরছে অনেক, খুব খাওয়া দাওয়া, ধুম ধারেক্কা, রাত্রিরেই হরিণ মারছে একটা। কেন সাত্তার, তোমরা শোনো নাই? ব্যাপারী পঞ্চায়েত বিধান হয়েছে। সাত্তার চলে গেল। ব্যাপারী মানে জাফরুল্লাহ পঞ্চায়েতের প্রধান হয়েছে। আশফাক ট্রাক্টরটার সামনে দাঁড়ালো। লেল্যান্ডের ট্রাক, চারদিকেই এক মানুষ দেয়াল তোলা, সেজন্যই সাধারণ ট্রাকের দ্বিগুণ দেখায়। গাড়ি ঘরে অনেক লোকের ভিড়, কিন্তু এপাশে দাঁড়ালে চোখে পড়বে না বোধহয়, এই ভেবে ট্রাকের আড়ালে দাঁড়িয়ে সে ভয়ে ভয়ে ট্রাক্টরের গায়ে একবার হাত ছোঁয়ালো। পঞ্চায়েত বিধান কথাটা তার অজানা নয়। ভোটবাবুরা, এমনকি সেই হাকিমও আশ্বাস দিয়েছিল এই নির্বাচন হলে গ্রামে আর জমি জিরাত নিয়ে অন্যায় থাকবে না। আশফাক ট্রাকের আড়ালে দাঁড়িয়ে হেসে ফেলবে যেন। দেখো কাণ্ড, সেই জাফরই হলো পঞ্চায়েত বিধান, যার নামে সে হাকিমকে নালিশ করতে গিয়েছিল। কিন্তু এটা তার চিন্তার বিষয় নয়। এতক্ষণে কি জাফর স্নানাহার শেষ করে ইচ্ছা মতো বিবির ঘরে ঘুমিয়েছে? আশফাককে তো স্নানাহার করতে হবে, কেননা এ তো বোঝা যাচ্ছে সব বনই কারো না কারো, যেমন সব জমিই কারো না কারো। হঠাৎ কিছুক্ষণের মধ্যে তুমি বুনা ষাঁড় মোষ হতে পারো, কিন্তু বোন আর বোনের নয়, তাও অন্য একজনের। আর এই কথাটাই মনে পড়েছে আশফাকের। বলদগুলো খোঁটায় বাঁধতে বাঁধতে সেই যে এক সাহেব গল্প করেছিল, কুচবিহার শহরে এক রাজা শেষ বাইসন মোষটাকে গুলি করে মেরেছে। তারপর আর বুনো মর্দা মোষ কারো চোখে পড়েনি। এদিকে বুনো মোষ নিশ্চিহ্ন। এ তো বোঝাই যাচ্ছে শহরের রাজারা যারা রাজ্য চালায়, তারা পোষ না মানা কোনো মর্দা মোষকে নিজের ইচ্ছে মতো বনের চত্বরে আর কোনোদিনই দেবে না। যদি হঠাৎ হঠাৎ তোমার রক্তের মধ্যে এক বুনা বাইসন শব্দ করে ডেকে ওঠে, যদিও হঠাৎ হঠাৎ তোমার রক্তের মধ্যে এক বুনা বাইসন করে শব্দ করে ডেকে ওঠে, তবুও কোনো মর্দা মোষকেই, কোনো বুনো মর্দা মোষকেই আর বনের মধ্যে ঘুরে বেড়াতে, বেঁচে থাকতে, টিকে থাকতে দেবে না শহরের রাজারা এবং গ্রামের পঞ্চায়েতের বর্তমান বিধান অর্থাৎ প্রধান জাফরুল্লাহ।
কামরুন বিবি তার সন্তানকে শিখিয়েছিল যে, মানে তার সন্তান মানে মুন্নাফকে শিখিয়েছিল যে সে যেন আশফাককে মিয়া সাহেব বলে, এবং মিয়া সাহেব বলতো। কিন্তু আজকে হঠাৎ দেখা গেল যে সে আশফাককে আশফাক নাম ধরেই ডাকছে, মিয়া সাহেব বলছে না। এতে আশফাক একটু আশ্চর্য হলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে, কেন মুন্নাফ, তোমরা মুখ আর মিয়া সাহেব না কেন? তো মুন্নাফ একটু লজ্জা পেল এবং তারপর বলল যে তার বাবা তাকে তা বলতে বারণ করেছে। না, আব্বা কয় চাকর কো তা কওয়া না লাগে, চাকরকে মিয়া সাহেব বলা যাবে না, তাকে নাম ধরেই ডাকতে হবে। এই হলো গল্পের, মানে এই উপন্যাসটির মূল প্রতিপাদ্য বিষয়, যে সমস্ত জঙ্গল, সমস্ত চাষ জমি, সমস্ত গাবদান মহিষ সবই একজন দখল করে রেখে দেয়। যেমন করে আশফাকের কমরুনকে দখলে নিয়ে নিয়েছে জাফরুল্লাহ। মহিষকুড়ার উপকথার কাহিনীটি এখানেই শেষ হলো। নমস্কার।